যা অবস্থা শুরু হয়েছে, আমার ইচ্ছে করছে এখনই সব ছেড়ে বাপের বাড়ি চলে যাই। আরে কি হয়েছেটা কি গিন্নি, সকাল সকাল এভাবে চটে আছো কেন? তো আর কি করব আমি, যা সুখ দিয়েছো আমায়। বাজে বকো না তো, যাও একটু চা বানিয়ে আনো আমার জন্য। আমি বাজে বকছি? বিয়ের সময় তো খুব বলেছিলে আমায় নাকি রানী বানিয়ে রাখবে, সুখী রাখবে, আরো কত কি। আর এখন? আমি তোমাকে সুখী রাখিনি। না রাখোনি, শুধু দুবেলা মাছ দিয়ে ভাত খাওয়ালেই সেটা সুখে রাখা হয় না। তবে তুমি বলো কি করলে তুমি সুখী হবে? আমার একটা বড় জমির ওপর রাজপ্রাসাদের মতো বাড়ি চাই, টাকা চাই, যেন যে কোনো জিনিস আমি চাওয়ার সঙ্গে সঙ্গেই আমি পেয়ে যাই। এটাকে সুখ বলে না, কি বলে জানো তো? এটাকে বলে লোভ। তুমি লোভীর মতো কথা বলছো। তুমি তুমি আমায় লোভী বললে? আমি আজই আমার বাপের বাড়ি চলে যাব। আরে হ্যাঁ হ্যাঁ যাও, অন্তত আমি এই রোজকার অশান্তি থেকে বেঁচে যাবো। উফ। হ্যাঁ, এখন তো এসবই বলবে তুমি। আমি কিছু বললেই তোমার অশান্তি মনে হয়। এই যে দেখো, কিছু বললেই অমনি কান্না শুরু। ধ্যার, আমি বাইরে গিয়ে চা খাই, ভালো লাগে না। কোথায় যাচ্ছ গোপাল? যাচ্ছি দপ্তরে। তুমি নিশ্চয়ই অবিনাশ বাবুর বাড়ি যাচ্ছ? হ্যাঁ, আর কোথায় যাবো, সারাদিন তো সেখানেই থাকি। অবিনাশ বাবুর বাড়ি আমার একবার যাওয়া দরকার, বুঝলে? কোনো দরকার থাকলে বলো, আমি না হয় বাবুকে বলবো তোমার হয়ে। না না, সব একটু গুছিয়ে বলতে হবে। এই যে চিনির কল আছে না, সেখানে শ্রমিকেরা মজুরি বাড়ানোর জন্য অনশন করবে ভাবছে আর কি। বলো কি, তাহলে তো বাবুকে শীঘ্রই ব্যাপারটা জানাতে হয়। আমি এখন ভাবছি অবিনাশ বাবুর কাছে যাবো কিনা। আরে দপ্তরে তো হবি। এই চলো চলো, আগে অবিনাশ বাবুর সঙ্গে গিয়ে ব্যাপারটা বলো, বুঝলে? বেশ বেশ, তাহলে চলো আগে সেখানেই যাই। হ্যাঁ হ্যাঁ, এই শ্রমিকদের মধ্যে বিবাদ লাগিয়ে যদি আমি ওই চিনি কলের ওই মালিক মানে ম্যানেজারের পদটা গ্রহণ করতে পারি, অন্তত অঙ্কের মোটা অঙ্কের বেতনটা পাওয়া যাবে। তখন থেকে এভাবে আনুমানে কি ভেবে চলেছো বলো তো? একটা জমি আমার খুব দরকার। ভাবছি হরিকান্তের ওই ক্ষেতের জমিটা যদি কোনোভাবে দখলে নেওয়া যায়। এই বয়সে এসব করার কি দরকার বলো তো? আর কদিনই বা বাঁচবো আমরা? আরে রাখো তো তোমার এসব মন গলানো কথা, তুমি কি বুঝবে শুনি? রেগে যাচ্ছ কেন? আমি শুধু বলছি এসবের কি দরকার? সারা জীবন খেটে খুঁটে যে কয়েকটা জমি কিনলাম, সেগুলো তোমার কোথায় মানে চার ছেলে মেয়েকে দিয়ে দিলাম, এখন কি আছে কি এই মাটির ঘরটা ছাড়া? এ কেমন কথা? ওরা তো আমাদেরই ছেলে মেয়ে, ওদের দেব না তো কাকে দেব? ওই তো দিলাম তো। এখন একজনও খবর নাই আমাদের, আছে নিজেদের জীবন নিয়ে। এভাবে বলো না, ওরা তো আমাদেরই সন্তান। ঠাঁটবাট, ওসব ছাড়ো। আমার জমি চাই তো চাই, আমি কোনো কথা শুনবো না। কিন্তু জমি কিনে তুমি কি করবে? কি করবো মানে? কি করবো মানে? আজকালকার জমির কি চাহিদা তোমার কোনো ধারণা আছে? আর হরিকান্ত মুখ্য সূক্ষ্ম মানুষ, সস্তায় ওর থেকে জমিটা কেড়ে নেবো, বুঝলে? সবই তো বুঝলাম, কিন্তু হরিকান্ত যদি ওই জমি বেচতে না চায় তখন কি করবে? কোনো একটা বুদ্ধি ভাবতে হবে। ওই জমির দিকে একবার আমার নজর পড়েছে, মনে হয় জমি আমি নিয়েই ছাড়বো। তোমার উপর কথা বলার সাহস তো আমার নেই। দেখো, তুমি যা ভালো মনে করো তাই করো না হয়। আরে বলো গোপাল খগেন, সকাল সকাল কি ভেবে আসা হলো? আপনার চিনি কলের বিষয়ে একটু কথা বলবার ছিল বাবু। ও হ্যাঁ, শুনলাম শ্রমিকদের মধ্যে নাকি কি নিয়ে কানাকানি চলছে। ওরা এখন যে মজুরিতে কাজ করে তার চেয়েও দ্বিগুণ মজুরি বাড়াতে হবে, এই নিয়ে তারা অনশন করবার পরিকল্পনা করছে বাবু। কিন্তু 300 টাকার বেশি এই মুহূর্তে আমার জন্য দৈনিক মজুরি দেওয়া সম্ভব নয় গোপাল। আমি জানি বাবু, শহরে আমাদের রপ্তানি কমে গেছে, আগের চেয়ে এখন শ্রমিকেরা মানে। বাবু, আমি বলছিলাম কি, আমি একবার গিয়ে শ্রমিকদের সাথে কথা বলবো। তুমি আবার কি কথা বলবে তাদের সঙ্গে? না মানে ওই ছলচাতুরি করে তাদের মাথা থেকে ওই দ্বিগুণ মজুরির বিষয়টা সরানোর চেষ্টা করবো আর কি। না খগেন, তুমি পারবে না। আর তোমার আগের বিভিন্ন কুকাণ্ডের কথা সকলে জানে, তাই শ্রমিকেরা তোমার কথা গণ্য করবে না। উফ, আগের কিছু ভুলের মাসুল আমাকে এখন দিতে হচ্ছে, না হয় চিনি কলের ব্যবস্থাপক পদটা আজকে আমার হতো। আচ্ছা আচ্ছা, কাজ করো তোমরা, এখন এসো, আমি একদিন ভাবি, হ্যাঁ, তারপর দেখি কি করা যায়। এভাবে তোদের মধ্যে ঝগড়া হতে থাকলে সংসারে শান্তি আসবে কি করে নীলিমা? এই সংসার থেকে রেহাই পেলেই আমার ভালো। আমার একটা চাহিদা সে পূরণ করতে পারে না লতা। কিন্তু কি হয়েছে সেটা তো বলবি, কখন থেকেই তো কেঁদে যাচ্ছিস। আমি শুধু বললাম আমার একটা বড় জমিতে একটা রাজপ্রাসাদের মতো বাড়ি চাই, এটাই কি বেশি কিছু চেয়েছি বল? নীলিমা, তোকে বুঝতে হবে রতন দাদার তো অত সামর্থ্য নেই, তাই এসব অসম্ভব চাহিদা করে ছেড়ে দে তুই। আমি কোনো অন্যায় করিনি লতা, আর এটা আমার স্বপ্ন। এই ভাঙা মাটির বাড়ি আমার আর ভালো লাগে না। বোঝার চেষ্টা
অন্তত থাকার জন্য তো আমাদের বাড়ি আছে, অনেকের তো সেটাও নেই। অত কিছু আমি জানি না, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি লতা। কি সিদ্ধান্ত নিয়েছিস তুই? আগামী 1 বছরের মধ্যে আমার রাজপ্রাসাদের মতো বাড়ি আর জমি জমা চাই, নয়তো আমি এই সংসার আর করব না। এসব তুই কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস নীলিমা? বাহ, এই মেয়েকে যদি আমি হাত করতে পারি, ওর সাহায্যে আমি বহুদূর যেতে পারবো। আমার পরিকল্পনায় একা আমার সঙ্গী করতেই হবে। রতন, বাবা রতন, কোথায় তুই? বাড়ি আছিস? হরিপদ কাকু, আপনি এখানে? হ্যাঁ বৌমা, এসেছিলাম একটু রতনের সঙ্গে দেখা করতে। বাড়ি আছে রতন? সে তো বেরিয়েছে কিছুক্ষণ হলো। আপনার কি কোনো কাজ ছিল? কাজ তো ছিল, কিন্তু এখন তো রতন নেই। যাকে কি আর করবার। আচ্ছা বসুন না, চা খেয়ে যান। বেশ, তুমি যখন বলছো তো দাও একটু চা। তো বৌমা, দিনকাল কেমন চলছে? মনে তো হয় বেশ সুখী চলছে সংসার। আর সুখ? আপনি তো জানেনই কাকু, আমার স্বামী কত গা ছাড়া একটা লোক। মূল কথা বলো, কি হয়েছে শুনি। আমি চাই একটা আরাম আয়েশের জীবন, একটা পাকা বাড়ি, টাকা পয়সা। এটা তো স্বাভাবিক, সব মানুষই চায় টাকা পয়সায় পরিপূর্ণ সুখী জীবন, দোষের কিছু নয়। কিন্তু আমার স্বামীকে আমি সেটা বোঝাতেই পারি না। সে অল্পেতেই সুখী, কিন্তু এভাবে কি জীবন চলে বলুন কাকু? না না, এটা তো খুবই খারাপ কথা। এটা একদমই উচিত নয়, ওর ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত। এই একটা কথাই তো আমি তাকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু বোঝাতেই পারি না। বৌমা, তোমার এই সমস্যার সমাধান কোথাও না পেলেও আমার কাছে আছে। আমি ঠিক বুঝতে পারছি না আপনার কথাটা। আমি বলতে চাইছি, তুমি যদি চাও তবে তোমার সুখী জীবনের স্বপ্ন আমি পূরণ করতে পারি। সত্যি বলছেন কাকু? সেটা কি করে হবে? আছে আছে, সমাধান আছে। তোমার শুধু আমার কথা মতো চলতে হবে। বেশ, আমায় তাহলে কি করতে হবে? আরে রতন, তুমি এখানে? কতদিন পর তোমার সঙ্গে দেখা হলো বলো তো। কোথায় থাকো তুমি আজকাল? সারাদিন খাটাখাটনি আর বাড়ি গেলে অশান্তি, খুব নাজেহাল অবস্থা আমার। কি হয়েছে কি তোমার বাড়িতে? আমাদের বলো তো, আমরা আছি তো। বইয়ের মাথায় ভূত চেপেছে, জমি কিনবে, প্রাসাদের মতো বাড়ি করবে, এসব আমার সাধ্যের বাইরে। আবার হঠাৎ এমন অদ্ভুত চিন্তা ওর মাথায় এলো কি করে জানি না। যখন থেকে ওর বাপের বাড়ি থেকে এসেছে না, তখন থেকে এই জেদ ধরেছে। আমার তো মনে হচ্ছে ওর বাপের বাড়ির লোকেরাই এখন ওকে বুদ্ধিটা দিয়েছে। বুঝতে পারছি না, এমন হলে আমার তো সংসারই টিকবে না। খগেন, তুমি আবার এত চুপচাপ হয়ে গেলে কেন? কি ভাবছো? গ্রামের লোকে বলা বলি করছে জানো, মানে গ্রামে মাটির নিচে কোথায় নাকি ইলিশ মাছের কচুরি আছে। মাটির নিচে? এ আবার কেমন কথা? কে বললে সব? হ্যাঁ, আরে অনেকেই আজকে কদিন ধরে বলতে শুনছি, মানে বলছে, শুনলাম ওই কচুরি খেলে নাকি মানুষ কখনো বৃদ্ধ হবে না, আর টাকা পয়সা যশ কোনো কিছুর অভাব থাকবে না। যদিও আমার বিষয়টি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, কিন্তু এমন হলে ভালোই হতো। আমি সন্ধান করে দেখবো, যদি সত্যি সত্যি মাছের কচুরি পাই আমার সব দুঃখ শেষ হয়ে যাবে। আমাদের ওই ইলিশ কচুরি পরিকল্পনার কথা সকলের কানে পৌঁছেছে, বুঝলে? হ্যাঁ জানি, গ্রামের অনেকে তো ওই ইলিশ কচুরি খুঁজে বের করারও কথা বলছে। আরে আমি জানতাম বৌমা, এই গ্রামের মানুষ মুখ্য, তাদের বোকা বানানো খুব সহজ। কিন্তু এরপর আমরা কি করব? মানে আগামী পরিকল্পনা কি, কিছু ভেবেছেন? আমি খুব বড় খেলা খেলবো বৌমা, ভয়ঙ্কর খেলা। কিন্তু কি করবেন শুনি? আরে গ্রামের সকলে কিন্তু আমাদের এই ইলিশ কচুরির গল্পটা বিশ্বাস করেছে। এবার আমরা লোকেদের বলবো যে আমরা এই ইলিশ কচুরির সন্ধান জানি। কিন্তু ইলিশ কচুরি বলতে তো কিছু নেই, তাহলে আমরা কেন লোককে বলবো যে আমরা সন্ধান জানি? আমরা তাদের শর্ত দেব, যদি তোমাদের জমি তোমরা অল্প টাকায় চুক্তি করে আমাদের দাও, তাহলে ইলিশ কচুরির সন্ধান আমরা দেব। হ্যাঁ এরপর সেই জমিগুলো আমাদের হয়ে যাবে? হ্যাঁ, একবার চুক্তি সই হলে এরপর পুরো জমি আমাদের। এরপর যে যেখানে ইলিশ কচুরি খুঁজবে খুঁজুক। সত্যি কাকু, আপনার মাথায় এত বুদ্ধি! একটু বুদ্ধি না থাকলে আজকের পৃথিবীতে টিকে থাকা দায় বৌমা। রহস্যে ঘেরা ইলিশ কচুরি তোলপাড় সব গ্রামে। খগেন, এই ইলিশ কচুরি আবার কি? আপনি জানেন না বাবু, এই ইলিশ কচুরি খুঁজতে পুরো গ্রাম উদ্গ্রীব হয়ে আছে। আরে ঘটনা কি আমাকে বলো দেখি। এই লোকের মুখে মুখে ছড়িয়ে পড়েছে, গ্রামে কোথাও মাটির নিচে ইলিশ কচুরি আছে, যা খেলে মানুষ আর কখনো বৃদ্ধ হবে না। এ আবার কেমন কথা?
ইলিশ কচুরি খেয়ে মানুষের বৃদ্ধ হওয়া বন্ধ হয়ে যাবে? তাই তো শুনছি। আর সত্যি বলতে আমি নিজেও খুঁজে চলেছি ইলিশ কচুরি। আমার তো একেবারেই বিশ্বাস হচ্ছে না। আমার মনে হচ্ছে এটা বড় কোনো গুজব। সে তো জানি না বাবু, কিন্তু গ্রামের সকলেই তো খুঁজছে ওই ইলিশ কচুরি। আমার ব্যাপারটা কেমন যেন অদ্ভুত লাগছে। এই কথা ছড়িয়েছে কোত্থেকে কিছু জানো? না বাবু, সে তো জানি না, তবে আমি গ্রামের 4-5 জনকে বলতে শুনেছি, মানে একসঙ্গে, এই আর কি, তাই আপনাকে কাছে বললাম আর কি। আমার একটু এই বিষয়টা নিয়ে ভাবতে হবে, একটু ঘেঁটে দেখতে হবে ব্যাপারটা কি। বাহ, মাত্র 2 মাসে 7টা জমি খরিদ করেছি, তাও মাত্র 3000 টাকায়। তুমি কিন্তু নিজের জন্য খুব বড় একটা বিপদ ডেকে আনছো, এই আমি বলে দিলাম। আরে এসব ফালতু কথা বলো না তো। আরে মাত্র সুখের দেখা পেয়েছি, এখন তুমি এসব অলক্ষণে কথা বলছো। তুমি আর ওই রতনের বউ মিলে লোকের বিশ্বাস নিয়ে খেলছো। অনেক সময় নিজের লাভের জন্য অনেক কিছু করতে হয়, আর আমি তো টাকা দিয়ে জায়গা কিনেছি, তাই না? তাই তো দেখছি 10-12 হাজার টাকার জমি লোক ঠকিয়ে 2-3 হাজারে নিয়েছো। কি করবে কি তুমি এই জমি দিয়ে? বেশি কথা বলো না। জমিতে খাবো, জমিতে ঘুমাবো, যা ইচ্ছে করব। আর যদি কোনোভাবে তোমাদের এসব ছলচাতুরি অবিনাশ বাবুর কাছে ধরা পড়ে? কে বলবে অবিনাশ বাবুকে? তুমি? খুন করে একেবারে আমার ওই জমিতে পুঁতে দেবো, ঠিক আছে? আমি হয়তো কিছু বলবো না, কিন্তু মনে রেখো, সত্য কখনোই চাপা থাকে না। খগেন, তুমি কাঁদছো কেন? কি হলো তোমার? আমি সব দিক থেকে ফেঁসে গেছি বাবু, কি করব জানি না, আমার রক্ষে করুন। কিন্তু কি হয়েছে কি সেটা তো বলো। আমার একটা মাত্র জমি ছিল, সেই জমিটা হারিয়ে আমি সর্বশান্ত হয়ে পড়েছি বাবু। মানে জমি কি করে হারালে? তুমি না কেঁদে আমাকে সব বলো তো খগেন। ইলিশ কচুরি, ওই ঘটনা বিশ্বাস করে আমি সেটা খুঁজে বেড়াচ্ছিলাম। 5 দিন আগে হরিপদ মশাই আমাকে বলেন তিনি ইলিশ কচুরির সন্ধান জানেন। ঠিক আছে, কিন্তু এটার সঙ্গে তোমার জমির সম্পর্ক কি? তিনি আমাকে বলেন আমি যদি আমার ওই 3 বিঘা জমিটাকে 2000 টাকায় বিক্রি করি, তবে তিনি আমাকে ইলিশ কচুরির সন্ধান দেবেন। তুমি ওই জমি বেচে দিলে, তারপর তিনি দিলেন তোমাকে ইলিশ কচুরির সন্ধান? এ, না দেন তো নি, বরং আমার জায়গাটা জোর চুরি করে নিয়ে নিল। তুমি এত বড় সিদ্ধান্ত নেবার আগে আমাকে বলার প্রয়োজন মনে করলে না খগেন? শুনলাম আরো অনেকের জমি এই একই বাহানায় তিনি সস্তা দামে কিনে নিয়েছেন, অথচ গ্রামের লোক এখন আমার আগের কিছু ভুলের জন্য এসবের পেছনে আমার হাত বলে ভাবছে মারবে আমাকে। আরে আমাকে একটু সময় দাও। তুমি আপাতত ঘর থেকে বের হবে না, তাহলে বিপদ। বেশ বেশ, কিন্তু আপনি কিছু একটা ব্যবস্থা করুন। তুমি চিন্তা করো না, কালকে সকালে আমার বাড়ি এসো, আমি দেখব কিভাবে কি সমাধান করা যায়। আপনার এই পরিকল্পনাটা যা কাজে দিয়েছে না হরিপদ কাকু। এই তো সবে শুরু। আরে আমার পরিকল্পনা অনুসরণ করলে শীঘ্রই তুমি মহারানীর মতো থাকবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার পরিকল্পনা মাফিকই চলবো। আর একটা ভালো কথা হলো, এই খগেনকে এখন গ্রামের লোকে সন্দেহ করছে। বেচারা খগেন, ফসল খাচ্ছি আমরা আর মাসল দিচ্ছে ও। আরে ওকে লোকে সন্দেহ করলে আমাদের কি, আমরা তো বাঁচলাম। আমি তো ভাবতেও পারছি না, মাত্র 2 মাসে আমি 3টে জমির মালিক হতে যাব। সবে 3টে, আস্তে আস্তে পুরো গ্রামে আমাদের রাজত্ব হবে, দেখতে থাকো। এই গ্রামের মানুষ যে কি বোকা, তাদের মাথায় ঢোকেই না যে মাটির নিচে কোনো ইলিশ কচুরি হতেই পারে না। আরে সমস্যা তো একটাই। আরে আমার বউ, আমি তো ভয়ে আছি, কোনো সময় জানি না সেই অবিনাশ বাবুকে গিয়ে আবার সব বলে দেয়। বাবা, এই জন্যই তো আমি রতনকে এখনো কিচ্ছু বলিনি, কিন্তু বুড়ি কাকিমা তো। সমাধান একটাই, আমার বউ ওই বুড়িকে রাস্তা থেকে সরাতে হবে। কিন্তু আপনি কি করবেন, মানে কিভাবে সরাবেন তাকে? সময় সুযোগ বুঝে কয়েকদিনের মধ্যে বুড়িকে আমাদের খুন করতে হবে, আর এ কাজে তোমার সাহায্য চাই আমার। খুন? আস্তে কথা বলো, কেউ শুনে পেলে ফেঁসে যাব। কয়েকদিনের মধ্যেই আমাদের বুড়িকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। কিন্তু যদি ধরা পড়ে যায়? সে চিন্তা করো না, আমি ঠিক সামলে নেব। নমস্কার বাবু। নমস্কার বাবু। আরে এসো খগেন, গোপাল, তোমাদের বিশেষ কারণে আমি ডেকেছি। বাবু বলুন, কি ব্যাপার? কালকে সারা রাত জেগে আমি এবং এই আইনের বই নথিপত্রগুলি ঘাঁটাঘাঁটি করেছি, আর একটা তথ্য পেয়েছি। কি তথ্য সংগ্রহ করেছেন বাবু? তথ্য হলো এই ইলিশ কচুরির এই পুরো ঘটনা একটা বানানো গল্প। তার মানে ইলিশ কচুরি বলতে কিছু নেই? না, এটা একটা ফন্দি।
কেউ ইচ্ছে করে জমি দখলের জন্য এই ফাঁদ পেতেছে। কিন্তু কে করবে এ কাজ? আমি জানি এই কাজ কি করতে পারে, ওই হরিপদ তিনি এসব কাজ করেছেন। ঠিক বলেছো খগেন, যাও তাহলে তাকে ধরে নিয়ে এসো। কেমন আছেন অবিনাশ বাবু? আমি তো ভালো আছি, কিন্তু আপনি বেশিক্ষণ ভালো থাকবেন না। আমি ঠিক বুঝতে পারছি না অবিনাশ বাবু, কি বলছেন আপনি? আপনি গত কয়েক মাসে ইলিশের কচুরির সন্ধান দেবেন এ কথা বলে অল্প টাকায় জমি আত্মসাৎ করেছেন। আমি আমি মানছি সেসব, কিন্তু আমি টাকার বিনিময়ে কিনেছি বাবু। শোনো হরিপদ, তোমাকে শেষবার বলে দিচ্ছি, আমি তোমাকে 3 দিন সময় দিলাম। আগামী 3 দিনের মধ্যে মাটির নিচ থেকে ইলিশের কচুরি খুঁজে বের করবেন, আর যদি না পারেন যতদিন বাঁচবেন হাজতে বন্দি থাকতে হবে। কিন্তু বাবু আমি তো শুধু ধ্যাৎ, কোনো কথা নয়, আপনাকে খুঁজে বের করতেই হবে। বাবু আমি আমি কোত্থেকে ইলিশের কচুরি বের করবো? মাটির নিচে কোনো ইলিশের কচুরি নেই। ইলিশের কচুরি নাই মানে? আপনি মিথ্যে কথা বলেছেন। ক্ষমা করুন বাবু, জমির লোভে পড়ে আমি আর রতনের বউ নীলিমা মিলে এই পরিকল্পনা করেছিলাম, ক্ষমা করে দিন। নীলিমা, এই খগেন যাও তো। আমায় আমায় কেন ধরে আনা হয়েছে এখানে? কি করেছি আমি? আমাকে ছেড়ে দিন। নীলিমা, হরিপদর দাবি ইলিশ কচুরির এই মিথ্যে ফাঁদে তার সঙ্গে তোমার হাত আছে। উনি মিথ্যে বলছেন, আমার এসবে কোনো হাত নেই। ওনার কাছে কি কোনো সাক্ষ্য প্রমাণ আছে এই কথার? প্রমাণ আমার কাছে আছে, আমি সাক্ষী। কে আপনি? চেহারা ঢেকে আছেন কেন? এই রতন তুমি? হ্যাঁ আমি। বেশ কিছুদিন ধরে নীলিমার ওই হরিপদ কাকুর বাড়ি আসা যাওয়া বেড়ে যাওয়ায় আমার সন্দেহ হয়, তাই আমি ওকে অনুসরণ করি। তুমি আমায় অনুসরণ করতে? হ্যাঁ, কালকে সন্ধ্যায় তোমাদের কথা আমি শুনেছি। বাবু, এই পুরো ফাঁদটায় আমার স্ত্রী সামিল আছে, আমি নিজে সাক্ষী। আর ওরা বুড়ি কাকিমাকে মেরে ফেলবার পরিকল্পনা করছিল। রতনের সাক্ষীতে এটা প্রমাণিত, নীলিমাই এই ফাঁদের মূল। আর তাই হরিপদ আর নীলিমা, তোমরা চিরজীবন হাজতে পৌঁছবে, এটাই শাস্তি তোমাদের।